আশেপাশে কেউ নেই তো? একটু আড়াল হয়ে বসুন তাহলে। দরজাটা ভেজানো থাকলো। আজকালকার এই ডিজিটাল যুগে সব সত্যি কথা তো আর মুখ ফুটে বলা যায় না, তাই না? কিছু কথা শুধু মনের ভেতরে পুষে রাখতে হয়, শুধু চোখের ভাষায় বোঝাতে হয়। আর কিছু কথা এই ধরুন আমার মতো করে একটু সাবধানে বলা যায়, যাতে না বলা কথার ভারটাও হালকা হয়, আবার সমাজের চোখেও চোখ রাখা যায়। আপনারা জানেন, মনের ভেতরে একরকম আর বাইরে আরেক রকম জীবনযাপন করা কতটা কঠিন। সারাদিন হাসি খুশি মুখ নিয়ে ঘুরে বেড়াই, অথচ রাতের গভীরে বালিশে মুখ গুজে কত যে অপ্রকাশিত আবেগ নিয়ে ছটফট করি, তা যদি আপনারা জানতেন। আজ আপনাদের সঙ্গে আমার জীবনের তেমনই এক গোপন কথা ভাগ করে নেব, যা হয়তো আপনাদেরও ভাবাবে। আমার নাম অনুশ্রী, বাড়ি বর্ধমান। এই যে আমি এখন আপনাদের সামনে বসে আছি একটা হালকা গোলাপি রঙের সুতির শাড়িতে, যার আঁচলটা বুকের ওপর দিয়ে আলগা করে ফেলা, চুলগুলো টেনে কাঁধের পাশ দিয়ে সামনে আনা, আর চোখে কাজলটা একটু হয়তো গাঢ় করে দিয়েছি, যাতে আমার ভেতরের এই লুকানো অস্থিরতাটা কেউ ধরতে না পারে। আমার শরীরটা, জানেন তো, বয়স বাড়ার সাথে সাথে আরও যেন ছিপছিপে হয়েছে। আমার বন্ধুরা বলে, দেখলে মনে হয় এখনও 20 পেরোয়নি। আর এই যে আমার বাঁ হাতে চুড়িটা, সেটা আমার বিয়ের পরের প্রথম পজিশনে ছিল। সেই চুড়িটা এখনও খুব যত্ন করে পরি। প্রতিটি ছোট ছোট জিনিসের পেছনেই তো এক একটা গল্প থাকে, তাই না? আমার হাসিটা দেখুন, মনে হচ্ছে তো সব ঠিক আছে, কিন্তু ভেতরে ভেতরে যে কত ঢেউ খেলছে তা কি আর বাইরে থেকে বোঝা যায়? এই গল্পটা বলার সময় বুকের ভেতরটা কেমন ধুকভুক করছে, মনে হচ্ছে যেন সব কথা বলে ফেললে কিছুটা হালকা হব। কিছু কথা হয়তো ইঙ্গিতময় হবে, কিছু হয়তো মনের ভেতরে পুষে রাখা গভীর আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি হবে, কিন্তু সবটাই থাকবে শালীনতার সীমায়। বিশ্বাস করুন, আপনারা যদি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, তাহলে এর গভীরতা বুঝতে পারবেন। হ্যাঁ, আরও অনেক এমন গল্প বলতে পারবো। তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার জীবনের গল্পটা শুরু হয়েছিল বিয়ের পর, যখন আমি এই বাড়িতে বউ হয়ে এলাম। তখন আমার দেবর অঙ্কুশ সবে কলেজে সেকেন্ড ইয়ারে পড়ে, বরের ছোট ভাই। তখন সে ছিপছিপে স্মার্ট হাসি খুশি একটা ছেলে, বাড়ির সবার মধ্যমণি। প্রথম দিকে তার সঙ্গে আমার সাধারণ দেবর ভাবী সম্পর্কই ছিল। সে আমাকে বৌদি বলতো, আমি তাকে ছোট ভাইয়ের মতোই দেখতাম। কিন্তু সময়ের সাথে সাথে সম্পর্কটা ধীরে ধীরে এক অন্য মোড় নিতে শুরু করলো। আমার স্বামী অরুণ ছিলেন বেশ শান্ত প্রকৃতির মানুষ। নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতেন, সংসারের দায়িত্ব নিতেন ঠিকই, কিন্তু আবেগ বা অনুভূতির দিক দিয়ে তিনি ছিলেন কিছুটা নিষ্প্রভ। ভালোবাসা প্রকাশ করার ক্ষেত্রে তিনি ছিলেন বেশ কৃপণ। হয়তো তিনি আমাকে ভালোবাসতেন, কিন্তু সেই ভালোবাসাটা আমার মন ছুঁয়ে যেত না। একজন নারীর জীবনে স্বামীর কাছ থেকে যে উষ্ণতা, যে মানসিক সমর্থন, যে ছোট ছোট আবেগের প্রয়োজন হয়, সেগুলোর অভাব ছিল প্রকট। আর এই শূন্যতাটাই যেন অঙ্কুশের দিকে আমাকে আরও বেশি ঠেলে দিল। অঙ্কুশ, সে তো ছিল এর ঠিক উল্টো। সে ছিল প্রাণবন্ত, আবেগপ্রবণ। আমার সাথে তার কথা বলার ধরন আমাকে মুগ্ধ করে রাখত। সে সবসময় আমার খোঁজ খবর নিত, আমার পছন্দের কথা জিজ্ঞাসা করত, এমনকি আমার মন খারাপ দেখলে সবার আগে বুঝতে পারত। আমার পছন্দের ফুল, আমার প্রিয় খাবার, আমার ভালো লাগা খারাপ লাগা সবটাই যেন তার নখদর্পণে ছিল। যখন আমার স্বামীর সাথে আমার কোনো কারণে মনোমালিন্য হতো, তখন অঙ্কুশই এসে আমার পাশে বসত, আমার সাথে কথা বলতো, আমার মন ভালো করার চেষ্টা করত। তার সাথে কথা বলতে গিয়ে আমি বুঝতাম সে আমার মনের ভেতরটা যেন পড়তে পারে। আমার না বলা কথাগুলোও সে যেন বুঝে যেত। ধীরে ধীরে আমাদের মধ্যে একটা অদৃশ্য টান তৈরি হতে শুরু করলো। সেই টানটা প্রথমে হয়তো ছিল নিছকই আবেগগত, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যা সময়ের সাথে সাথে আরও গভীর হতে লাগলো। সে আমাকে নানান বিষয়ে সাহায্য করত। বাজারে গেলে আমার পছন্দের জিনিস এনে দিত, এমনকি আমার চুল বাঁধার ধরন নিয়েও সে প্রশংসা করত। বৌদি, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। এই সাধারণ বাক্যগুলোও যেন আমার কাছে এক অন্য রকম অর্থ নিয়ে আসত। তার চোখের দিকে তাকালে আমি একটা অন্য রকম অনুভূতি পেতাম। সেই চোখে যেন আমার প্রতি একটা গভীর মুগ্ধতা লুকিয়েছিল। একদিন দুপুরে যখন বাড়িতে আর কেউ ছিল না, অরুণ অফিসে, শাশুড়িমা পাশের বাড়িতে গিয়েছিলেন, তখন আমি রান্নাঘরে কাজ করছিলাম। অঙ্কুশ কলেজ থেকে ফিরে ফ্রেশ হয়ে আমার কাছে এসে দাঁড়ালো, তার হাতে একটা লাল গোলাপ। সে আমার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, বৌদি, এটা তোমার জন্যই। আমি অবাক হয়ে গেলাম, এমনটা সে আগে কখনো করেনি। আমি গোলাপটা হাতে নিয়ে একটু হাসলাম, কিন্তু ভেতরে ভেতরে একটা অদ্ভুত শিহরণ খেলে গেল।
সে আমার আরও কাছে এসে দাঁড়ালো। রান্নাঘরের তাপ আর তার শরীরের উষ্ণতা মিলেমিশে আমার ভেতরটা যেন অস্থির করে তুলল। সে আমার শাড়ির আঁচলটা একটু ঠিক করে দিতে গিয়ে আমার পিঠে আলতো করে হাত রাখল। সেই স্পর্শটা এতটাই মৃদু ছিল যে আমি তাকে বাধা দিতে পারলাম না। আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আমি মাথা নিচু করে নিলাম। তার উষ্ণ নিঃশ্বাস আমার কানের কাছে এসে লাগলো। সে ফিসফিস করে বলল, বৌদি, তুমি কি জানো না আমি তোমাকে কতটা পছন্দ করি? তার এই কথাগুলো শুনে আমার বুকটা ধুকফুক করে উঠল। আমি জানি এটা ঠিক নয়, এটা সমাজের চোখে অন্যায়, পাপ, কিন্তু আমার মনটা যেন তার দিকে আরও বেশি করে ঝুঁকে যাচ্ছিল। আমি কোনো উত্তর দিতে পারলাম না। সে আমার হাতটা ধরল। তার হাতের উষ্ণ স্পর্শে আমি আরও যেন দুর্বল হয়ে পড়লাম। সে আস্তে আস্তে আমার হাতটা তার নিজের গালে ঠেকালো। আমার চোখ বন্ধ হয়ে এলো। সে চলে যাওয়ার পর আমি দীর্ঘক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। সেই দিনের পর থেকে আমাদের সম্পর্কটা এক নতুন দিকে মোড় নিল। আমরা দুজন যেন একে অপরের প্রতি আরও বেশি দুর্বল হয়ে পড়লাম। যখনই সুযোগ পেতাম কাছাকাছি আসতাম। কথা বলার সময়, একে অপরের দিকে তাকানোর সময় সেই লুকানো আকর্ষণটা যেন আরও তীব্র হয়ে উঠত। রাতে যখন অরুণ ঘুমিয়ে পড়ত তখন আমি ছাদের ওপর গিয়ে বসতাম, আর কিছুক্ষণের মধ্যেই অঙ্কুশও চুপি চুপি আসত। তারাগুলো আমাদের নীরবতার সাক্ষী থাকত। সে আমার পাশে এসে বসত, আমার হাতটা ধরত। আমরা হয়তো খুব বেশি কথা বলতাম না, কিন্তু সেই নীরবতাতেই যেন হাজারো কথা লুকিয়ে থাকত। তার স্পর্শে আমার মনে হতো আমি যেন পৃথিবীর সব দুঃখ ভুলে গেছি। আমার মনে হতো অরুণ হয়তো ভালোবাসার সেই ভাষাটা জানে না যা অঙ্কুশ আমাকে বোঝাতে পারে। একদিন রাতে বাইরে ভীষণ ঝড় হচ্ছিল, বিদ্যুৎ চলে গিয়েছিল, চারিদিকে খুটখুটে অন্ধকার। আমি ভয়ে কুঁকড়ে বিছানায় শুয়েছিলাম। অরুণ তখনও অফিস থেকে ফেরেনি। শাশুড়িমা পাশের ঘরে ঘুমাচ্ছিলেন। হঠাৎ আমার দরজায় টোকা পড়ল। আমি ভয়ে ভয়ে বললাম, কে? অঙ্কুশের ফিসফিসে গলা শুনলাম, বৌদি, আমি, খুব ভয় করছে। আমি দরজা খুলতেই সে ঘরে ঢুকলো। তার হাতে একটা মোমবাতি। সে মোমবাতিটা টেবিলের ওপর রেখে আমার পাশে এসে বসলো। তার মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আমি তাকে আশ্বস্ত করলাম। সে আমার হাতটা ধরল। তার ঠান্ডা হাত আমার হাতে রেখে সে বলল, বৌদি, তুমি পাশে থাকলে আমার একটুও ভয় লাগে না। আমি তার মাথাটা আলতো করে আমার কাঁধে রাখলাম। সেই মুহূর্তটা যেন আমার জীবনের এক অন্য রকম মুহূর্ত ছিল। তার নরম চুল আমার গাল ছুঁয়ে গেল। আমি তার কানের কাছে ফিসফিস করে বললাম, ভয় নেই, আমি আছি। সে আমার কোমরটা আলতো করে জাগতে ধরল। সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল আমি যেন তার আশ্রয়স্থল। তার উষ্ণ নিঃশ্বাস আমার ঘাড়ের কাছে অনুভূত হচ্ছিল। আমি তাকে সরিয়ে দিতে পারছিলাম না। এই ধরনের মুহূর্তগুলো আমাদের সম্পর্ককে আরও জটিল করে তুলছিল। আমাদের এই গোপন সম্পর্কের কথা বাড়ির কেউ জানত না। শাশুড়িমা হয়তো মাঝে মাঝে আমাদের একটু বেশি কাছাকাছি দেখলে বলতেন, অঙ্কুশ, বৌদিকে একটু সাহায্য করিস। তিনি হয়তো জানতেন না তার এই সাধারণ কথাগুলোই আমাদের জন্য আরও বেশি সুযোগ তৈরি করে দিচ্ছিল। আমি জানি এই সম্পর্কটা ভুল, আমি জানি এটা সমাজে কখনোই গ্রহণযোগ্য নয়, কিন্তু আমার মনটা যেন কিছুতেই মানতে চাইছিল না। আমার স্বামীর প্রতি আমার কোনো অভিযোগ ছিল না, কিন্তু অঙ্কুশের কাছ থেকে আমি যা পাচ্ছিলাম তা আমার স্বামীর কাছ থেকে আমি কখনোই পাইনি। সেই আবেগ, সেই গভীর বোঝাপড়া, সেই মানসিক নৈকট্য, এগুলো যেন আমাকে ধীরে ধীরে অঙ্কুশের দিকে আরও বেশি করে টেনে নিয়ে যাচ্ছিল। মাস ঘুরতে থাকলো, আমাদের সম্পর্কটা আরও জটিল হয়ে উঠল। এখন সে আরও বেশি সাহস করে আমার হাত ধরত, আমার কাঁধে হাত রাখত। কখনো কখনো যখন আমরা একা থাকতাম সে আমার আরও কাছে এসে দাঁড়াতো, আমার চোখের দিকে তাকিয়ে হাসত। আমি জানি তার চোখে কী ছিল, সেই গভীর ভালোবাসা আর আকাঙ্ক্ষা। আমিও তার চোখের দিকে তাকিয়েই উত্তর দিতাম। আমাদের সম্পর্কটা যেন নীরব ভাষায় কথা বলতো। এক ধরনের মানসিক বোঝাপড়া আমাদের মধ্যে তৈরি হয়েছিল। কিন্তু মাঝে মাঝেই আমার মনে অপরাধ বোধের কাঁটা বিঁধত। আমি জানি আমি যা করছি তা ঠিক নয়। আমার স্বামী একজন ভালো মানুষ, তিনি আমাকে কোনোদিন আঘাত করেননি, কিন্তু তার ভালোবাসার অভাবই হয়তো আমাকে এই পথে ঠেলে দিয়েছিল। একদিন রাতে অরুণ বাড়িতে ছিল না। জরুরি কাজে তাকে বাইরে যেতে হয়েছিল। অঙ্কুশও তার বন্ধুদের সাথে বাইরে গিয়েছিল। আমি একা ছিলাম বাড়িতে। গভীর রাতে আমার ঘুম ভেঙে গেল। হঠাৎ দেখলাম অঙ্কুশ আমার ঘরে ঢুকছে। সে হয়তো ভেবেছিল আমি ঘুমিয়ে আছি। সে আমার বিছানার পাশে এসে দাঁড়ালো। আমি চোখ বন্ধ করে ঘুমের ভান করলাম। সে আমার দিকে ঝুঁকে এলো। আমি তার শরীরের ঘ্রাণ পেলাম। তার হাতের স্পর্শ আমার কপালে অনুভব করলাম। সে আমার চুলগুলো আলতো করে সরিয়ে দিল। আমার বুকের ভেতরটা ধুকপুক করছিল। সে আমার কানের কাছে ফিসফিস করে বলল, বৌদি, আমি তোমাকে খুব ভালোবাসি। তার গলাটা কাঁপছিল। আমি চোখ খুলতে পারছিলাম না। সে
আমার গালে একটা নরম চুমু খেলো। সেই চুমুটা ছিল এতটাই পবিত্র, কিন্তু এতটাই গভীর যে আমার সারা শরীরে যেন আগুন ধরে গেল। আমি স্থির হয়ে শুয়ে রইলাম। সে আরও কিছুক্ষণ আমার পাশে দাঁড়িয়ে রইল, তারপর নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। সেই রাতটা আমার জন্য ছিল এক অন্যরকম রাত। আমার মনে হচ্ছিল আমি যেন এক পাপের পথে হেঁটে চলেছি। অঙ্কুশের প্রতি আমার যে অনুভূতি তা ভুল, এটা কখনোই ঠিক হতে পারে না। আমি নিজের মনকে বোঝাতে চেষ্টা করলাম, কিন্তু আমার মনটা যেন কিছুতেই মানতে চাইছিল না। আমি জানি এই ধরনের গোপন সম্পর্কগুলো কখনোই ভালো ফল নিয়ে আসে না, এগুলো কেবল আরও বেশি জটিলতা তৈরি করে। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আমাকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে। অঙ্কুশকে বোঝাতে হবে এটা ভুল। কিন্তু ওর সাথে যখনই কথা বলতে যেতাম, ওর চোখে দেখতাম আমার প্রতি সেই গভীর ভালোবাসা, আর আমি দুর্বল হয়ে যেতাম। এরপর আমি চেষ্টা করতে লাগলাম অঙ্কুশকে এড়িয়ে চলতে। যখনই সে আমার কাছে আসতো, আমি কোনো না কোনো অজুহাতে সরে যেতাম। সে প্রথমে বুঝতে পারছিল না। পরে যখন সে আমার এই পরিবর্তনটা বুঝতে পারল, তখন তার চোখে এক ধরনের জিজ্ঞাসা দেখতে পেলাম। সে আমাকে বারবার জিজ্ঞাসা করতে লাগলো, বৌদি কি হয়েছে, তুমি কি আমার উপর রেগে আছো? আমি তাকে সরাসরি কিছু বলতে পারতাম না, শুধু বলতাম না রে, কিছু হয়নি, কাজ আছে। এই লুকোচুরি খোলাটা আমাকে আরও বেশি কষ্ট দিচ্ছিল। আমাদের এই সুন্দর পরিবারটা ভেঙে যাবে। তোর দাদা, শাশুড়ি মা সবাই কষ্ট পাবে। আমার কথাগুলো শুনে সে কিছুটা শান্ত হলো। তার চোখে বিষণ্ণতা নেমে এলো। সে আমার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আমি জানি তাকে কষ্ট দিচ্ছি, কিন্তু এর বাইরে আমার আর কোনো উপায় ছিল না। আমি তাকে বললাম, অঙ্কুশ, আমরা দুজন ভালো বন্ধু হতে পারি, এর বেশি কিছু নয়। সে আমার হাতটা ছেড়ে দিল। তার চোখে জল ছিল। সে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল। তারপর থেকে আমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হলো। সে আর আগের মতো আমার কাছে আসতো না, আমার সাথে কথা বলতে আসতো না। আমিও নিজেকে ব্যস্ত রাখলাম নানান কাজে। কিন্তু মাঝে মাঝেই যখন সে আমার পাশ দিয়ে হেঁটে যেত, তার দিকে তাকিয়ে আমার বুকের ভেতরটা চিনচিন করে উঠত। তার সেই নীরব চাহনিটা যেন আমার কাছে হাজারো প্রশ্ন নিয়ে আসত। আমি জানি আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। এই ধরনের সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। এগুলো কেবল কষ্ট আর ধ্বংসই নিয়ে আসে। আমি হয়তো সাময়িকভাবে কষ্ট পাচ্ছি, কিন্তু দীর্ঘমেয়াদে এটা সবার জন্যই ভালো। এই গল্পটা আপনাদের বলার একটাই কারণ, যে জীবনে কিছু সম্পর্ক এমন হয় যা মনের গভীরে লুকিয়ে থাকে, যা সমাজের চোখে হয়তো ভুল, কিন্তু মনের কাছে তা খুব সত্যি। তবে এই সব আবেগপ্রবণ মুহূর্তের মোকাবিলা করা খুব জরুরি। জীবনের পথে যখন এমন কোনো পরিস্থিতি আসে যেখানে আপনার মন আর বিবেকের মধ্যে যুদ্ধ শুরু হয়, তখন বিবেককে জয়ী করাই বুদ্ধিমানের কাজ। কারণ ক্ষণিকের আবেগ আপনাকে দীর্ঘমেয়াদী কষ্টের দিকে ঠেলে দিতে পারে। পরিবার, সম্পর্ক আর সামাজিক মূল্যবোধ, এগুলোকে সম্মান করা আমাদের কর্তব্য। হয়তো আমার এই গল্পটা শুনে আপনাদেরও কিছুটা উপলব্ধি হবে। মনের দুর্বলতার সুযোগ নিয়ে যে সম্পর্ক তৈরি হয় তা কখনো সুখী করতে পারে না। জীবনের কঠিন সত্যগুলো মেনে নিতে পারলে হয়তো কিছুটা শান্তি পাওয়া যায়। আমি এখন নিজেকে বোঝাতে শিখেছি, মনকে শান্ত করতে শিখেছি। আর আপনারা এই ধরনের পরিস্থিতিতে কি করতেন? জানি এমন জটিল সম্পর্কগুলো এড়িয়ে চলা খুব কঠিন, কিন্তু সঠিক পথ বেছে নেওয়াটাই আসল বীরত্ব। মনে রাখবেন, জীবনের পথে সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই আসল চ্যালেঞ্জ।